হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 6 পেপার থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, যাবতী ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো বা যাবতী ব্যবস্থা সম্পর্কে টিকা। এই প্রশ্নের উত্তর কিভাবে লিখবে দেখো। প্রথমে ভূমিকা। মুঘল সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় যাবতী ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক উপাদান ছিল। এটি মূলত কৃষি উৎপাদিত শস্যের মাধ্যমে রাজস্ব সংগ্রহ ও সাম্রাজ্যের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ব্যবহৃত হয়েছিল। বিশেষ করে মুঘল সম্রাটরা শস্য সংগ্রহ করে সামরিক বাহিনী এবং প্রশাসনিক কর্মচারীদের জন্য সরবরাহ নিশ্চিত করতেন। এবার যাবতী ব্যবস্থা কি দেখো। যাবতী ব্যবস্থায় কৃষকরা উৎপাদিত শস্যের নির্দিষ্ট অংশ জমিদার বা সরকারের গুদামে জমা দিতেন। এই ব্যবস্থা সাম্রাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করত। ইতিহাসবিদ আবুল ফজল উল্লেখ করেছেন, যাবতীকে কেন্দ্রীয় তন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত করার ফলে সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি আরও সুদৃঢ় হয়। কৃষকগণ প্রায়শ্চই যাবতীর কারণে অতিরিক্ত কর দায়িত্বের মধ্যে পড়ে যেতেন, কারণ তাদের শস্যের বড় অংশ জমিদারদের হাতে চলে যেত। তারপর দেখো, যাবতী ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল সাম্রাজ্যের খাদ্য নিরাপত্তা ও রাজস্ব নিশ্চিত করা। এটি সামরিক বাহিনীর সরবরাহের বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, যুদ্ধকালীন সময়ে খাদ্যশস্যের অভাব থেকে সাম্রাজ্য রক্ষা পেত। বিশিষ্ট ইতিহাসবিদ উইলিয়াম নিকলসন লিখেছেন, যাবতী ব্যবস্থা মূলত কৃষক শ্রেণীর একটি হাতিয়ার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। কৃষকদের ওপর নির্ভরশীল এই ব্যবস্থা সাম্রাজ্যের আর্থিক ও প্রশাসনিক কাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। আকবরের শাসনকালে দাহিরি বা মাপ ভিত্তিক কর ব্যবস্থা চালু করা হয়েছিল, যা যাবতীর তুলনায় কৃষকদের ওপর কম নির্ভরশীল ছিল, তবে পুরোপুরি যাবতী ব্যবস্থা বিলুপ্ত হয়নি। উপসংহার হিসাবে বলা যায়, যাবতী ব্যবস্থা মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক কাঠামোর একটি মূল স্তম্ভ ছিল। এটি কৃষকের ওপর চাপ সৃষ্টিকারী হলেও সাম্রাজ্যের সামরিক ও প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উইলিয়াম নিকলসনের বক্তব্যে এই বিষয়ে স্পষ্টভাবে নির্দেশ করে যে যাবতী ব্যবস্থায় কার্যকারিতা ছিল সাম্রাজ্যের শক্তি ও দুর্বলতার একই মুদ্রার দুটি পিঠ। এবারে দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বন্দর শহর হিসাবে সুরাটের গুরুত্ব। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও এবং আরও একটি প্রশ্নের উত্তর আজকে ক্লাসে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে সুরাটের গুরুত্ব দেখে নাও। প্রথমেই তোমাদের ভূমিকা লিখতে হবে। মুঘল যুগে বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্র সুরাট একটি গুরুত্বপূর্ণ শহর হিসাবে প্রতিষ্ঠিত হয়। ভারতীয় উপমহাদেশের পশ্চিম উপকূলে অবস্থিত এই শহরটি ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র ছিল। এবারে সুরাটের গুরুত্ব দেখো। সুরাট ছিল বিদেশি বণিকদের জন্য প্রধান প্রবেশদ্বার। তারপর কি বলা হচ্ছে দেখো, আর্নেল্ড টয়নবি লিখেছেন, সুরাট ছিল মুঘল ভারতের আন্তর্জাতিক বাণিজ্যের দরজা, যা আকবর থেকে শাহজাহান পর্যন্ত বিকশিত হয়। এখানে ভারতীয় বস্ত্র, মশলাদি পণ্যসহ বিদেশি পণ্য সম্ভার বিনিময় হতো। শহরের বন্দরে আধুনিক ব্যবস্থা আন্তর্জাতিক বাণিজ্যের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করে। সুরাটের বন্দরের আরব সাগরের কন্যাস্থলে অবস্থিত হয় বাণিজ্যিক যোগাযোগের সুবিধা হতো। তারপরে কি বলা হচ্ছে দেখো, শাহজাহানের শাসন আমলে সুরাট ভারতীয় উপমহাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল। প্রশাসনিক কর্তৃত্ব ও বাণিজ্যিক গিল্ড বিদেশি বণিকদের সহায়তা করত। পারস্য, পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ বণিক এখানে এসে ব্যবসা করত এবং নিজস্ব উপাসনালয়ও প্রতিষ্ঠা করত। উইলিয়াম
বলছে দেখো, উইলিয়াম উইলসনের মতে সুরাটের আন্তর্জাতিক বাণিজ্যিক পরিবেশ, বিভিন্ন ধর্ম ও সাংস্কৃতিক গোষ্ঠীর সহাবস্থান এই শহরের প্রধান বৈশিষ্ট্য। উপসংহার হিসাবে বলা যায়, সুরাট কেবল বাণিজ্যিক কেন্দ্র নয়, আন্তর্জাতিক যোগাযোগের প্রধান কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। সুরাটের বন্দরের মাধ্যমে ভারতীয় পণ্য বিশ্ববাজারে প্রবেশ করত, যা সাম্রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। বিভিন্ন সাংস্কৃতিক আদান প্রদান ও ধর্মীয় বৈচিত্র্যের মিলনস্থল হিসাবে সুরাটের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। তারপরে কি বলা হচ্ছে দেখো, মুঘল যুগে উৎপাদিত খাদ্যশস্য ভিত্তিক খাদ্যশস্যগুলির বিষয়ে সংক্ষেপে লেখো। মুঘল যুগে মানে খাদ্যশস্য যেগুলো ছিল, দেখো প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, মুঘল যুগে ভারতীয় উপমহাদেশে কৃষি ব্যবস্থা অত্যন্ত বিকশিত ছিল। খাদ্যশস্য ছিল সাধারণ মানুষের জীবিকার প্রধান মাধ্যম। কৃষিকাজ মুঘল সাম্রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড হিসাবে বিবেচিত হতো। শস্য উৎপাদনের প্রক্রিয়া ও ধরনের বৈচিত্র্য এবং তার সংগ্রহ ও বিতরণ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ছিল। মুঘল যুগে প্রধান খাদ্যশস্য হিসাবে গম, ধান, মটরশুঁটি, ভুট্টা, যব, গম, চীনাবাদাম ও সর্ষে উৎপাদিত হতো। আবুল ফজল তার আকবরনামাতে উল্লেখ করেছেন, কৃষিকাজ ছিল মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি, যেখানে প্রধানত ধান ও গম চাষ করাই ছিল প্রধান। তারপর দেখো, ধান প্রধানত বার্ষিক বর্ষার সময় চাষ হতো, বিশেষ করে ব্রহ্মপুত্র ও গঙ্গা নদের উপত্যকায়। শস্য উৎপাদন প্রক্রিয়ায় কৃষকরা জমি প্রস্তুত, বীজ বপন, সেচ ব্যবস্থা, ফসল কাটার মতো কার্যক্রম সম্পন্ন করতেন। মুঘল প্রশাসন এই কার্যক্রমে নজরদারি রাখত। ধান, গম ছিল প্রধান খাদ্যশস্য। বিশেষ করে দক্ষিণ ভারত ও গঙ্গা উপত্যকায় ধান চাষে বিশেষ গুরুত্ব ছিল। যব, ভুট্টা, মটরশুঁটি ছিল অন্যান্য গুরুত্বপূর্ণ খাদ্যশস্য সংগ্রহ করা হলে তা যাবতীয় ব্যবস্থায় জমিদার ও সরকারি গুদামে সংরক্ষণ করা হতো। খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি সাম্রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করত। ইতিহাসবিদ PM টেভার উল্লেখ করেছেন, মুঘল ভারত ছিল কৃষিপ্রধান সাম্রাজ্য, যেখানে কৃষি উৎপাদন ও শস্য সংরক্ষণ ছিল শাসন ব্যবস্থার মূল ভিত্তি। তারপর কি বলা হচ্ছে দেখো, উপসংহার হিসাবে বলা যায়, মুঘল যুগে উৎপাদিত খাদ্যশস্য শুধুমাত্র জনসংখ্যার চাহিদা পূরণ করত না, বরং সাম্রাজ্যের স্থিতিশীলতা, অর্থনৈতিক মজবুতির অন্যতম ভিত্তি হিসাবে কাজ করত। ধান, গম, মটরশুঁটি প্রভৃতি শস্য ছিল সাম্রাজ্যের খাদ্য নিরাপত্তার অঙ্গ এবং এই শস্য উৎপাদন ব্যবস্থায় সাম্রাজ্যের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রভাব বিস্তার করেছিল। এই ছিল তোমাদের আজকে